এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৮৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৮.২ বলা হয়েছে একের চেয়ে ছোট, একের সমান এবং একের চেয়ে বড় ভগ্নাংশ। অর্থাৎ আজকে আমরা শিখব একের চেয়ে ছোট ভগ্নাংশ কি, একের সমান ভগ্নাংশ কি এবং একের চেয়ে বড় ভগ্নাংশ কি। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করি। দেখো, আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে ১ নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলো রং করি। অর্থাৎ এই নিচে কিন্তু আমরা কিছু ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এই ভগ্নাংশগুলোকে আমাদের রং করতে বলা হয়েছে, তাই না? দেখো, একদম শুরুতেই আমাদের বলা হয়েছে ৫-এর ৩ মিটার, তাই না? আচ্ছা, ৫-এর ৩ মিটার দ্বারা আমাদের কী বোঝানো হয়েছে? আমরা এই দেখো, আমরা যদি এখানে ৫ ঘর পর্যন্ত আমরা এখানে লক্ষ্য করি, দেখো যেহেতু আমাদের ৫ এখানে নিচের দেওয়া রয়েছে ৫, তার মানে আমরা যদি ৫টি ঘর পর্যন্ত লক্ষ্য করি, দেখো এইখানে আমাদের কিন্তু একটি রং দ্বারা বোঝানো হয়েছে, তাই না? এই পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, এখানে মোট কতটি ঘর রয়েছে? ১, ২, ৩, ৪, ৫। এই ৫টি ঘর থেকে আমরা কয়টি ঘরকে রং করব? উপরে রয়েছে ৩। ৫-এর ৩ মানে কি? মানে ৫টি ঘর থেকে আমরা ৩টি ঘরকে রং করব, তাই না? তাহলে ৩টি ঘর বলতে কি বোঝায়? দেখো, এই একটি ঘর আমরা যদি এখানে রং করি, এই ২টি ঘরে যদি আমরা রং করি এবং আমরা যদি এখানে আরও একটি ঘর, অর্থাৎ এই ৩টি ঘরে রং করি, তাহলে কিন্তু আমাদের ৫টি ঘরের মধ্যে ৩টি ঘরকে রং করা হয়ে গেল। অর্থাৎ ৫-এর ৩কে কিন্তু আমাদের রং করা হয়ে গেল, অর্থাৎ ৫-এর ৩ মিটারকে কিন্তু আমাদের রং করা হয়ে গেল, তাই না? আমরা কিন্তু বিভিন্নভাবে এটিকে বলতে পারি। আচ্ছা, এবারে একই রকমভাবে আমাদের দ্বিতীয় যে ভগ্নাংশটি রয়েছে, এখানে বলা হয়েছে ৫-এর ৫ মিটার। অর্থাৎ এবারে কিন্তু ৫ ভাগকেই আমাদের রং করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা যদি এখান থেকে এই পর্যন্ত লক্ষ্য করি, দেখো এখানে মোট কতটি ঘর রয়েছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। তাহলে এই ৫টি ঘরের মধ্যে আমাদের কয়টি ঘরকে রং করতে বলা হয়েছে? উপরে আমরা দেখতে পাচ্ছি ৫, অর্থাৎ ৫ ভাগকেই কিন্তু রং করতে বলা হয়েছে। তার মানে আমরা কিন্তু এখানে এই যে ৫টি ঘর আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি ঘরকেই কিন্তু আমরা রং করে দিব, তাই না? অর্থাৎ এই ৫টি ঘরকেই কিন্তু আমরা রং করে দেবো। আমাদের কাছে যেহেতু রং নেই, যার কারণে আমি তোমাদেরকে এইভাবে করে দেখানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু রং থাকলে সেই রং দিয়ে এই ঘরগুলোকে পূরণ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ৫-এর ৫ মিটারকে আমাদের রং করা হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৫-এর ৭ মিটার। অর্থাৎ এইবারে আমাদের দেখো এখানে কিন্তু একটি বিষয় বোঝা রয়েছে। আমাদের কিন্তু ৫-এর ৭ মিটারকে রং করতে বলা হয়েছে। তাহলে ৫-এর ৭ মিটারকে আমরা কীভাবে করে রং করতে পারি? দেখো, আমরা এবারে যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা এখান থেকে তো ৫টিকে রং করবই, তারপরে কিন্তু আরও এক্সট্রা মানে আরও কিন্তু বাড়তি ২টি ঘরকে আমাদের রং করতে হবে, তাই না? কারণ আমাদের কিন্তু ৫-এর ৭ মিটারকে রং করতে বলা হয়েছে। তাহলে ৫টি ঘরকে করার পরে আরও যদি ২টি ঘরকে আমরা রং করি, তাহলে কিন্তু ৭টি ঘর হবে, তাই না? তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখো ১টি ঘরকে রং করলাম, ২টি ঘরকে রং করলাম, ৩টিকে রং করলাম, ৪টিকে রং করলাম, ৫টিকে রং করলাম, ৬টিকে রং করলাম, এরপরে ৭টিকে রং করলাম। আমরা কিন্তু এই ৭টি ঘরকে রং করে দেবো। এই ৫টি ঘরকে তো আমরা করবোই, এরপরে কিন্তু আমরা আরও ২টি ঘরকেও রং করব। তাহলে কিন্তু আমরা এটিকে বলতে পারি কি ৫-এর ৭ মিটার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 5-এর ৭ মিটারকে কিন্তু আমাদের রং করা হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে ভগ্নাংশগুলোকে নিম্নরূপে শ্রেণীবিন্যাস করা যায়। অর্থাৎ আমরা যে ভগ্নাংশ সম্পর্কে শিখলাম, এই ভগ্নাংশকে কিন্তু কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একের চেয়ে ছোট ভগ্নাংশ। এটি কিন্তু একটি ভগ্নাংশ, একের চেয়ে ছোট ভগ্নাংশ মানে এটি কিন্তু ভগ্নাংশের একটি ভাগ। আচ্ছা, এই একের চেয়ে ছোট ভগ্নাংশগুলো কেমন হয়? লবের চাইতে হর কিন্তু বড় হয়। আচ্ছা, আমরা কিন্তু লব এবং হর সম্পর্কে এর আগেও শিখেছি, তাই না? হর থাকে কোথায়? হর থাকে কিন্তু নিচে এবং লব থাকে উপরে। অর্থাৎ একের চেয়ে ছোট ভগ্নাংশগুলোর ক্ষেত্রে নিচের সংখ্যাটি বড় হয়, অর্থাৎ হর কিন্তু বড় হয়। যেমন দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৪-এর ৩। আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাটি কিন্তু বড়, তাই না? ৪ কিন্তু বড়। তাহলে যে সমস্ত ভগ্নাংশের নিচের সংখ্যাটি বড় হয় সেগুলোকে বলা হয় হচ্ছে কি একের চেয়ে ছোট ভগ্নাংশ। যেমন দেখো, আমরা যদি একটু উদাহরণ দেখি, আমরা দেখতে পাচ্ছি ৪-এর ৩, তারপরে ২-এর ১, ৩-এর ২, ৭-এর ৬ ইত্যাদি। অর্থাৎ এই প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাটি কিন্তু বড়, তাই না? অর্থাৎ যে সমস্ত ভগ্নাংশের নিচের সংখ্যাটি বড় হয় বা
হর বড় হয় এবং লব ছোট হয় সেগুলোকেই বলা হয় একের চেয়ে ছোট ভগ্নাংশ। দেখো কত সহজ। এরপর যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে একের সমান ভগ্নাংশ। তাহলে একের সমান ভগ্নাংশ বলা হয় কাকে? দেখো যে ভগ্নাংশের লব এবং হর সমান হয়, দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি লব সমান হর, অর্থাৎ যে ভগ্নাংশের লব এবং হর দুটি সমান হবে সেটিকে বলা হয় হচ্ছে একের সমান ভগ্নাংশ। যেমন দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4-এর 4, অর্থাৎ নিচেও আমরা দেখতে পাচ্ছি 4 এবং উপরেও দেখতে পাচ্ছি 4। তার মানে এখানে লবও যা রয়েছে এবং হরও কিন্তু ঠিক সেই একই সংখ্যায় রয়েছে, দুটিই কিন্তু সমান, তাই না? যার কারণে এটিকে আমরা কিন্তু বলতে পারি একের সমান ভগ্নাংশ। দেখো আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি, এখানে বলা হয়েছে 4-এর 4, 2-এর 2, 3-এর 3, 7-এর 7 ইত্যাদি, অর্থাৎ এই প্রত্যেকটি ভগ্নাংশ হচ্ছে কি একের সমান ভগ্নাংশ, তাই না? এবং আরও একটি ভাগ যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি, দেখো এখানে বলা হয়েছে একের চেয়ে বড় ভগ্নাংশ। আচ্ছা, একের চেয়ে বড় কোন ভগ্নাংশগুলো হয়? যে সমস্ত ভগ্নাংশগুলোর লব বড় হয় এবং হর ছোট হয়, অর্থাৎ উপরের সংখ্যাটি বড় হয় এবং নিচের সংখ্যাটি ছোট হয়। আচ্ছা দেখো, যেমন একটি উদাহরণ যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে 4-এর 5। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের সংখ্যাটি বড়, 5 কিন্তু বড়, তাই না? 4 কিন্তু ছোট। তাহলে যে সমস্ত ভগ্নাংশের উপরের সংখ্যাটি বড় হবে বা লব বড় হবে সেগুলোকে বলা হয় হচ্ছে কি বলা হয়? সেগুলোকে কিন্তু বলা হয় একের চেয়ে বড় ভগ্নাংশ। ঠিক আছে? যেমন দেখো আমরা যদি এখানে আরও কিছু উদাহরণ দেখি, এখানে বলা হয়েছে 4-এর 5, 2-এর 3, 3-এর 7, 7-এর 10। এই প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপরের সংখ্যাটি, অর্থাৎ লব কিন্তু বড়, তাই না? এগুলো প্রত্যেকটিকে আমরা বলতে পারি একের চেয়ে বড় ভগ্নাংশ। এখন এই যে 3 ধরনের ভগ্নাংশ আমরা দেখতে পেলাম, দেখো একের চেয়ে ছোট ভগ্নাংশ, একের সমান ভগ্নাংশ এবং একের চেয়ে বড় ভগ্নাংশ, এইগুলোকে কিন্তু আমরা কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো, একের চেয়ে ছোট যে ভগ্নাংশগুলো এগুলোকে বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? দেখো খুবই সহজ, কিন্তু বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে শিখলাম হচ্ছে একের চেয়ে ছোট যে ভগ্নাংশগুলো সেগুলোকে বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের নিচের সংখ্যাটি বড় হবে এবং উপরের সংখ্যাটি ছোট হবে। ঠিক আছে? এগুলোকে বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং এই যে 2 ধরনের ভগ্নাংশ আমরা শিখলাম, একের সমান ভগ্নাংশ এবং একের চেয়ে বড় ভগ্নাংশ, এই 2 ধরনের ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এই যে 2 ধরনের ভগ্নাংশ আমরা দেখতে পেলাম, এগুলো হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কীরকম হয়? উপরে নিচে সমান হয় এবং উপরের সংখ্যাটি বড় হয়, নিচের সংখ্যাটি ছোট হয়, তাই না? এগুলোকে বলা হয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি সকলে তোমরা খুবই সহজেই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে আমি তোমাদেরকে একটু আগে যেটি বলেছি, যে একের চেয়ে ছোট যদি ভগ্নাংশ হয় সেটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের কিন্তু নিচের সংখ্যাটি ছোট হয় আর উপরের সংখ্যাটি বড় হয়। এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আচ্ছা, একের সমান ভগ্নাংশ এবং একের চেয়ে বড় যে ভগ্নাংশ এগুলোকে বলা হয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। দেখো সে বলেছে চতুর্থ শ্রেণীতে আমরা মূলত প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ পড়ব, একের চেয়ে বড় ভগ্নাংশ আমরা পঞ্চম শ্রেণীতে পড়ব। আচ্ছা, আমরা যেহেতু এখন চতুর্থ শ্রেণীতে পড়ি, এই চতুর্থ শ্রেণীতে আমরা প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে শিখব এবং একের সমান যে ভগ্নাংশ এই সমস্ত ভগ্নাংশগুলো সম্পর্কে শিখব। কিন্তু একের চেয়ে বড় যে ভগ্নাংশ এগুলো আমরা এই শ্রেণীতে শিখব না। আমরা যখন আগামী বছর পঞ্চম শ্রেণীতে যাব তখন কিন্তু আমরা এই একের চেয়ে বড় ভগ্নাংশ সম্পর্কে শিখব। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।